দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক। ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল টিএফআই সেলে, চিফ প্রসিকিউটর। এই সপ্তাহান্তে ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ইরান যুদ্ধের একটি সমাধানে পৌঁছাতে চাইলেও কূটনৈতিক প্রচেষ্টার ফলপ্রসূ না হওয়ায় এই সপ্তাহান্তেই ইরানের নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সম্ভাব্য এই হামলা আগের চেয়ে অনেক বড় পরিসরে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে। এই সপ্তাহে ইরানের নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ওই হামলা আগের চেয়ে অনেক বড় পরিসরে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, হামলার সুনির্দিষ্ট পরিসর ও সম্ভাব্য লক্ষ্যবস্তু এখনো স্পষ্ট নয়, তবে প্রয়োজনে শেষ মুহূর্তে হামলা বাতিলও হতে পারে বলে সতর্ক করেছেন তারা। শুক্রবার এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প নতুন করে ভারী হামলা চালানোর ইঙ্গিত দিয়ে বলেন তারা তাদের উপর খুবই কঠোরভাবে আঘাত হানবেন এবং এক সময় ইরান বলবে তারা আর সহ্য করতে পারছে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম যুদ্ধ সম্প্রসারণের বিভিন্ন বিকল্প প্রস্তুত রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে 2 সপ্তাহব্যাপী ভারী বোমাবর্ষণের পরিকল্পনাও। এছাড়া জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিকল্প নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তেহরানের দক্ষিণে অবস্থিত ইরানের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা পিক এক্স মাউন্টেনকে লক্ষ্য করে একাধিক হামলা চালানোর প্রস্তুতিও নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সপ্তাহান্তে নতুন দফা হামলার নির্দেশ দেওয়ার প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে হোয়াইট হাউস জানান, এই সন্ত্রাসী আচরণ চলতে দিয়ে প্রেসিডেন্ট নীরব দর্শক হয়ে থাকবেন না। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও ব্যয়বহুল ও শর্ত সাপেক্ষ হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার আওতায় বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের আবেদনকারীদের ভিসা পেতে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত শুক্রবার অনলাইনে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় 50টি দেশের আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও ব্যয়বহুল ও শর্ত সাপেক্ষ হতে যাচ্ছে। এরই মধ্যে রয়েছে বাংলাদেশও। ফেডারেল রেজিস্টারের প্রকাশিত এই নিয়ম মূলত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য দেওয়া B1 ও B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যুর শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু আবেদনকারীকে $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন, আর বন্ডের প্রকৃত পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারাই। নতুন এই নিয়ম আগামী 3 আগস্ট থেকে কার্যকর হবে, যেদিন এটি ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। যে 50টি দেশের নাগরিকদের জন্য এই কর্মসূচি প্রয়োগ করা হবে, তার মধ্যে বাংলাদেশের পাশাপাশি রয়েছে নেপাল ও ভুটানও। তবে 30টি দেশই আফ্রিকার, তালিকায় নেই ভারতের নাম। 2025 সালে একটি পাইলট কর্মসূচি হিসেবে এই ব্যবস্থা চালু করেছিল যুক্তরাষ্ট্র, যেখানে কনসুলার কর্মকর্তারা সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও পর্যটকদের অবৈধভাবে থেকে যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ। তবে সমালোচকরা বলছেন, নতুন এই নিয়মে অবৈধ অভিবাসন বন্ধের কথা বলা হলেও ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসনও কঠিন করে তুলছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। সৌদি আরবের নেতৃত্বে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি মোট 14টি দেশের এই জোট নিয়ে চলছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। বিকল্প রুট লোহিত সাগরেও মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এমন অস্থির পরিস্থিতিতে নৌ চলাচলের নিরাপত্তা রক্ষায় গঠিত সৌদি জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে কৌশলগত সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা, যার সঙ্গে জড়িয়ে আছে জ্বালানি নিরাপত্তা, শ্রমবাজার, বাণিজ্য ও মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের জটিল হিসাব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী জোটের মূল লক্ষ্য বাব আল মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব ছাড়া জোটের বাকি সদস্যরা হল তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরস। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে নেই। সাবেক সেনা কর্মকর্তা ডক্টর নাসির উদ্দিনের মতে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, যেখানে 25 লাখের বেশি বাংলাদেশি কর্মরত। তার মতে সৌদির কৌশলগত অনুরোধে সাড়া না দিলে ভিসা, কোটা বা শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এছাড়া জোটে অংশ নিলে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক নৌযুদ্ধ কৌশল, সাবমেরিন বিধ্বংসী টহল ও যৌথ মহড়ার অভিজ্ঞতা পাবে বলেও মনে করেন তিনি। তবে ঝুঁকিও কম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জে ইউ ভুঁইয়া বলেন, এই জোটে যুক্ত হওয়ার বিষয়টি ইরান মনে রাখবে এবং ভবিষ্যতে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন না হওয়ায় সক্রিয় সংঘাতপূর্ণ এই এলাকায় ইরান বা হুতিরা জোটকে টার্গেট করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর কূটনৈতিকভাবে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটে যুক্ত হওয়ার পরও এই ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর নাসিরউদ্দিন আহমেদের ভাষায় ইরানকে বোঝাতে হবে বাংলাদেশ তাদের বিপক্ষে নয়, বরং শুধু সামুদ্রিক রুটের নিরাপত্তার জন্যই এই জোটে যুক্ত হয়েছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। চীনের এআই জোট ওয়াইকোতে যোগ দিচ্ছে বাংলাদেশ। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট, কর নীতি, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকটি প্রায় 3.5 ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কর ব্যবস্থা, নিয়ন্ত্রক জটিলতা, লজিস্টিক্স, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া এ বৈঠকে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ, করনীতি ও শুল্ক সংক্রান্ত বিষয়, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং ও অর্থায়ন সংক্রান্ত চ্যালেঞ্জ, বেসরকারি খাতের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা হয়। র্যাব 1 কার্যালয়ের গোপন বন্দিশালায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আটক রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে র্যাব 1 এর টিএফআই সেল পরিদর্শন শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, তদন্তে পাওয়া তথ্য ও ভুক্তভোগীদের বর্ণনার ভিত্তিতে সংশ্লিষ্ট কক্ষটি শনাক্ত করা হয়েছে। আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যবিধির রুল 46 এ রোম সংবিধির সংশ্লিষ্ট বিধান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারকদের ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ রয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই বিচারিক পরিদর্শনের অনুমতি দিয়েছেন। তিনি বলেন, এতদিন আয়নাঘর নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হলেও বিচারকদের শুধু নথি বা সাক্ষ্যের ওপর নির্ভর না করে ঘটনাস্থল সরেজমিনে দেখানোর উদ্দেশ্যেই
এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের পর্যবেক্ষণ একটি মেমোরেন্ডামে লিপিবদ্ধ হবে, যা মামলার বিচারিক নথির অংশ হিসেবে সংরক্ষিত থাকবে। ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশনে প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে। ওয়াইকো হল চীনের উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা বা জোট। এটি মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তির নীতির বিপরীতে গঠিত হয়েছে। এই জোটে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিল সহ মোট 29টি দেশ রয়েছে। এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। এর উল্লেখিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে উদ্ভাবনের ওপর আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন হ্রাস করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রচার করা, পাশাপাশি বিশ্বব্যাপী এআই বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য, বৈষম্যহীন পরিবেশকে সমর্থন করা। এছাড়া এর নতুন ও বিবর্তিত প্রযুক্তিটি মানুষের জন্য উপকারী ও নিরাপদ তা নিশ্চিত করার লক্ষ্যে এআই বিধিমালার অগ্রগতি করা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের সব বিভাগে টানা 5 দিন বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে দেশজুড়ে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে এলো ফিফা। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাফের নেতৃত্বে আরও এক মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এর মধ্য দিয়ে টানা দীর্ঘ সময় ধরে সংস্থাটির নেতৃত্বে থাকার ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। যদিও 2024 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব থেকে বিদায় নেন সালাউদ্দিন, তবু আঞ্চলিক ফুটবলের প্রশাসনে তার অবস্থান অটুট রয়েছে। 2009 সালে প্রথমবারের সাফের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে তিনি দায়িত্ব ধরে রেখেছেন। এদিকে কংগ্রেসে নেপালের ফুটবল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কারণে দেশটি আন্তর্জাতিক কার্যক্রমের বাইরে রয়েছে। নেপালকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সময় দিয়েছে সাফ। নির্ধারিত সময়ের মধ্যে ফিফা নিষেধাজ্ঞা উঠে গেলে তার আসন্ন সাফ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে, অন্যথায় প্রতিযোগিতা থেকে তাদের বাইরে থাকতে হবে। বিশ্বকাপ সহ নিজেদের প্রধান ফুটবল প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছে ফিফা। মাত্র কয়েকদিনের তীব্র সমালোচনা, সদস্য দেশগুলোর বিরোধিতা, আইনি পদক্ষেপের হুমকি এবং অভ্যন্তরীণ চাপের মুখে শনিবার পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ফিফা পরিকল্পনা ছিল বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ সহ নিজেদের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা। প্রায় $2,000 কোটি মূল্যায়নে এই প্রতিষ্ঠানের 20% শেয়ার দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে $420 কোটি সংগ্রহের লক্ষ্য ছিল। সেই অর্থ সদস্য দেশগুলোর উন্নয়ন তহবিল বাড়াতে ব্যবস্থা করার কথা জানিয়েছিল সংস্থাটি। কিন্তু ঘোষণার পরই শুরু হয় ব্যাপক বিরোধিতা। উয়েফা অভিযোগ তোলে ফিফা ফুটবলের আত্মা বিক্রি করতে চাইছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। উত্তর ও মধ্য আমেরিকা ফুটবল সংস্থা কনক্যাকাফ, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনও পরিকল্পনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। নতুন সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। চিকিৎসকদের মতে এই চোট থেকে সেরে উঠতে তাকে অন্তত 6 সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এরই মধ্যে নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার হিপের একটি টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে। চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের টেন্ডন ইনজুরি সাধারণত দীর্ঘ সময় কঠোর শারীরিক অনুশীলনকারী পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়। তাই আহত হওয়ার তীব্রতা দেখে তারাও কিছুটা বিস্মিত হয়েছেন। আপাতত সব ধরনের পেশাগত কাজ ও শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। 6 সপ্তাহের বিশ্রাম শেষে ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজে ফিরবেন তিনি। বর্তমানে একসঙ্গে 4টি বড় বাজেটের সিনেমার শুটিং এবং প্রায় 30টি ব্র্যান্ডের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন রাশমিকা। ফলে এই আকস্মিক বিশ্রাম তার চলমান প্রকল্প ও বিজ্ঞাপনী কার্যক্রমের সময়সূচিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি ককটেল 2 সিনেমায় দেখা গিয়েছিল রাশমিকাকে। এছাড়া মাইশার জন্য পরিচালক রবীন্দ্র পুল্লের ছবিতে একটি গানের কোরিওগ্রাফির কাজ করা কোরিওগ্রাফার বৃন্দা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশমিকার কর্মনিষ্ঠার প্রশংসা করেছিলেন। তবে এই চোট নিয়ে এখন পর্যন্ত রাশমিকা কিংবা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক। ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল টিএফআই সেলে, চিফ প্রসিকিউটর। এই সপ্তাহান্তে ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ। চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে। থাকুন সংবাদে সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ বিশ্বজুড়ে বাঙালিয়ানা।